হ্যালো বন্ধুরা, নতুন একটি সত্য ভৌতিক ঘটনায় আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম শুনশান রাস্তায় আমি ও নীলি। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য ও সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে আরও বেশি ইন্টারেস্টিং করাতে চান, তাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বারবার করে বলছি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা যত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করব সেটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে একটি সত্য ঘটনা মনোযোগ দিয়ে শুনি। কৃষ্ণনগরে শুনশান রাস্তায় বাসটা যখন আমাদের নামিয়ে দিল, সময় তখন আনুমানিক প্রায় 2:30 বাজে। আনুমানিক বলার কারণ হলো কাকতালীয়ভাবে আমার ও নীলির মোবাইল সুইচ অফ হয়ে গেছে। আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে হাত থেকে পড়ে গিয়ে, আর নীলির মোবাইল সুইচ অফ হয়েছে ব্যাটারি শেষ হওয়ার জন্য। আমাদের ধারণা ছিল বাসটি হয়তো কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, কিন্তু যেহেতু এটি নাকি কলকাতাগামী বাস, সেহেতু বাসটি অন্য রুটে চলে যাবে আর আমাদের এই শুনশান রাস্তায় নামিয়ে দিল, যেখানে একটি ছোট্ট হোটেল ছাড়া আর কিছুই নেই, সাথে কোনো আলোও নেই। তারপর আবার পরশু অমাবস্যা গেছে, তাই চাঁদেরও দেখা নেই। ভোরের আলো ফুটতে তখন অনেকটা বাকি, তাই আমরা ঠিক করি এই সময়টুকুতে আমরা বরং আমাদের গন্তব্যে পা বাড়াই। হোটেলের ভেতরে গিয়ে লোকটার কাছে জেনে নিলাম কোন দিক দিয়ে আমাদের গন্তব্যতে সহজে যাওয়া যাবে। লোকটা রাস্তা বুঝিয়ে দিল ঠিকই, কিন্তু তার সাথে আবার বলল, এত রাতে একা যাবেন আপনারা? তার চেয়ে আপনারা এখানে বসে বসেই কাটান। ভোর হলে বেরিয়ে পড়বেন, কিন্তু এতটা সময় এক জায়গায় বসে থাকা আমাদের পক্ষে তো সম্ভব নয়। আমরা যাচ্ছি নীলির এক বন্ধুর বাড়ি। নীলি কোনোদিন তার এই বন্ধুর বাড়িতে আসেনি। দক্ষিণবঙ্গের মেয়ে নীলিকে ভালোবেসে বিবাহ করেছি আমি জলপাইগুড়ির অর্থাৎ উত্তরবঙ্গের ছেলে। সে যাই হোক, আসল কথায় আসি। আমরা লোকটার দেখানো রাস্তায় হাঁটা শুরু করলাম। রাস্তায় কয়েকটি কুকুর ছাড়া আর কোনো জনমানবের দেখা নেই। প্রিয়জনের হাত ধরে এই শুনশান রাস্তায় একাকী হেঁটে যাওয়া কোনো লং ড্রাইভে যাওয়ার থেকে কিন্তু কম নয়। প্রায় 15 মিনিট হেঁটেছি। নীলি থেমে গিয়ে বলল, আমার অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে পাগুলো খুব ভারী হয়ে যাচ্ছে। আমি বললাম, হয়তো রাত জাগার কারণে এমন হচ্ছে। সে আমার কথায় সায় দিয়ে আবার চলা শুরু করলো। কিছু দূর এগোনোর পর দেখি নীলি বারবার পিছন ঘুরে দেখছে। বারবার পিছনে কি দেখছে নীলি? নীলি উত্তর দিল, কেউ যেন আমার পিছু নিয়েছে। চোর ডাকাত নয় তো আবার? নীলির কথা শুনে আমিও পিছন ঘুরে দেখলাম, কিন্তু কেউই আমার নজরে এলো না। পশ্চিম আকাশে জমতে থাকা মেঘটা হঠাৎ করেই সিঁদুরের বর্ণ ধারণ করে, যেন এই মুহূর্তে বৃষ্টি আসবে। আর মাত্র কয়েক পা এগিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেল। এই মরশুমে যদি ভিজি তাহলে পরের দিন তো শয্যাশায়ী একদম নিশ্চিত। বাধ্য হয়েই খোঁজ চালাতে লাগলাম কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। দূরে একটা পুরাতন হাভেলি টাইপের বাড়ি বেশ চোখে পড়ছে। সেই বাড়িটি ভগ্ন প্রায়, রাস্তার অনেকটা কাছেই। দুজনে ওইদিকে দৌড় লাগালাম। যাই হোক, অন্তত ভিজে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে তো পারলাম। এই মরশুমে এরকম অঝোরে বৃষ্টি হওয়ার কথা তো নয়। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছি হাভেলির মতো বাড়ির বারান্দায়। বাড়ির ছাদ অনেক জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, সামনে জল পড়ছে, তবে আমরা যে জায়গায় আছি সেটা বেশ নিরাপদ আছে। আমাদের চমকি দিয়ে সামনে একটি কুচকুচে কালো বেড়াল বৃষ্টির মধ্যে ছুটোছুটি করা শুরু করে দিল। আমরা কেউই পাত্তা দিলাম না। একটু পর একটি গাছের ডাল ঝরঝর শব্দ করে ভেঙে পড়ল। বড্ড আজব ব্যাপার, না আছে হাওয়া, না আছে ঝড়, পায়ের তো ডালটি পড়ে গেল কেন? আমরা এবারও বিষয়টা গুরুত্ব দিলাম না। হঠাৎ করেই নীলি বৃষ্টির মধ্যে দৌড়ে চলে গেল, যেন কেউ ওকে ধাক্কা দিয়েছে। সে তাড়াতাড়ি আবার ভিতরে এসে আমাকে রাগ দেখিয়ে বলতে লাগলো,
ধাক্কা দিলে কেন? বলো, ধাক্কা দিলে কেন? আমি কিছুটা কাঁচোমাচো হয়ে বললাম, আমি ধাক্কা দিই? মাথা খারাপ? কথাটা শেষ হতে না হতেই আমার মনে হলো কেউ যেন আমার পিঠে খুব জোরে একটি ধাক্কা দিল, আর আমি গিয়ে পড়লাম উঠোনের মাঝখানে। নীলি আমাকে তুলতে ছুটে গেল। নীলির জায়গাটা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, আবার আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। অন্ধকারে নীলির মুখ পরিষ্কার দেখা না গেলেও বেশ বুঝতে পারছিলাম যে নীলি অনেক ভয় পেয়ে গেছে। আমরা আবার আগের জায়গায় দাঁড়িয়ে আছি হাত ধরে। এবার আমার মনে হতে লাগলো কেউ যেন আমাদের দিকে দেখছে। না, ব্যাপারটা একদম ভালো ঠেকছে না আমার। সেখান থেকে ভিজে ভিজে চলে যাওয়াটাই আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হলো, কিন্তু চলতে গিয়ে দেখি পা যেন বালিয়ারের মধ্যে আটকে গেছে, কিছুতেই নড়ছে না। পাগুলো এত ভারী যেন মনে হচ্ছে কেউ লোহার বল পায়ে বেঁধে রেখেছে। আজ নেহাত কিছু একটা ঘটবে আমাদের সাথে। কিছুক্ষণ আগেই দৌড়াদৌড়ি করা সেই কালো বিড়ালটি আবার চলে এলো। এবার সে সামনে মরা কান্না কাঁদতে লাগলো। সব কিছুই যেন বড্ড অদ্ভুত মনে হচ্ছে। আমি নীলিকে বললাম, নীলি ঠিক আছো তো? কিন্তু নীলির কোনো জবাব নেই। আমি আবার বললাম, নীলি, নীলি, এই নীলি। নীলির হাত আমার হাতে থাকলেও নীলি কোনো জবাব দিচ্ছে না। আবার এদিকে নীলি সমানে আমার হাতে জোরে চাপ দিয়ে যাচ্ছে। নীলি, করছোটা কি? লাগছে তো, হলোটা কি তোমার বলো তো? নীলি এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে চিৎকার করে বলে উঠল, মুক্তি চাই। এরপর নীলি মূর্ছা গেল। আমি নীলিকে বারবার ডাকতে লাগলাম, বৃষ্টির জল হাতে নিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দিলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। পরিস্থিতি আকস্মিকতায় আমি নিজেও অবাক হয়ে গেছি। কোথা থেকে কি হচ্ছে সব, আমি তো নিজেও বুঝতে পারছি না। এদিকে আমার খেয়াল হলো বৃষ্টিটা প্রায় কমে গেছে, আর পায়ের ভারটাও নেই। আমি তাড়াতাড়ি নীলিকে নিয়ে বেরিয়ে গেলাম। ততক্ষণে ভোরের আলো বেশ ফুটে উঠেছে, আর আমাদের শরীর কর্দমাক্ত, কিন্তু নীলির তখনও জ্ঞান ফেরেনি। একটা রিক্সা ভাড়া করে নীলিকে নিয়ে চলে গেলাম ওর বন্ধুর বাড়ি। প্রায় দুপুর নাগাদ নীলি জ্ঞান ফিরে পায়। নীলির বন্ধুকে গোটা ঘটনা বলার পর সে জানায় ওই বাড়িটি একজন জমিদারের ছিল। অদ্ভুতভাবে একদিন নিজের ঘরেই জমিদারের মৃত্যুদেহ পাওয়া যায়। নীলির বন্ধু অনেক কিছুই বলে যাচ্ছিল, কিন্তু আমার কানে শুধু একটি কথাই বারবার ভেসে আসছিল, মুক্তি চাই। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে।